কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদ ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়, এমনকি তার বাসভবনেও হামলার অভিযোগ ওঠে। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে ৬-৭ জন যারা ছিল তারা প্রায় ৬ জন আহত। আমরা জানি গণ অধিকার পরিষদ বিএনপির আমরা জানি যে এখানে ছাত্র দলের কিছু পোলাপানো আছে এবং গণ অধিকার পরিষদের কিছু বেশিরভাগ গণ অধিকার পরিষদের রক্কাটা জামাত শিবির তার স্বরূপে ফিরেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জামাত শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করে দিবেন আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর সাহেব। আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, অর্থ হচ্ছে আজীবন হত্যাযোগ্য করা হবে। মানে আমরা বিএনপির সাথে আছি, আমরাও তোমাদের হত্যাযোগ্য করবো, পরিচয় দিতে পারবে না, গুপ্ত থাকতে হবে। আর আওয়ামী লীগ আসলে তোমাদেরকে আবার হত্যাযোগ্য করবে, এরকম একটা কথা বিপিনুরের এই বক্তব্য থেকে বোঝা যায়। জামাত শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে বলছেন নুরুল হক নূর। কে আপনারা চিনেন? বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামী রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। অবশ্যই বিএনপির হাতে স্টিয়ারিং ছেড়ে সেটাতে যদি আমরা একমত হই, আবার জেলেও সেই কদু হবে। ইনি হচ্ছে নুরুল হক নূর, যিনি কিনা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, এখন বিএনপির একজন প্রতিমন্ত্রী। তিনি আওয়ামী লীগের সময় যিনি শেখ হাসিনাকে মা ডেকেছিল, যিনি কিনা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল, তিনি আজ বিএনপির একজন প্রতিমন্ত্রী হয়েছেন। বিএনপির একজন প্রতিমন্ত্রী হয়ে তিনি বলছেন যে জামাত শিবিরকে এবার আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করে দিব। গতকাল সংঘর্ষ হয় জামাত ইসলাম এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে। সেখানে জামাত ইসলামের এমপি আমির হামজার অভিযোগ করেন যে তিনাকে হত্যা করার চেষ্টা করেছিল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এই সংঘর্ষের পর নুরুল হক নূর তিনি বলেন যে রক্কাটা জামাত শিবির আবার স্বরূপে ফিরেছে। দর্শক, কিভাবে এমপি আমির হামজার উপরে হামলা করেছে এবং এটা নিয়ে প্রধানমন্ত্রী কি বলছে, বিস্তারিত আলোচনা থাকছে। চলুন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি, গুরুত্বপূর্ণ আলোচনা সম্পূর্ণ দেখতে থাকুন। রক্কাটা জামাত শিবির তার স্বরূপে ফিরেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। নুরুল হক নূর অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জামাতের কর্মীরা রামদা, হকি স্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালিয়েছেন। কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদ ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়, এমনকি তার বাসভবনেও হামলার অভিযোগ ওঠে। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে ৬-৭ জন যারা ছিল তারা প্রায় ৬ জন আহত। পরিকল্পিত এবং একটা নেককারজনক ঘটনা। অবশ্যই এর পেছনে কারা কাজ করছে এটা আমরা জানি। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টায় আছেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না আপনাদের। জামাত শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করে দিবেন আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর সাহেব। যেই নূর সাহেব বিগত ১৬ বছর বিভিন্ন সময় কুচকির নিচে অবস্থান করতেন এবং খোঁজ নিয়ে জানা যায় ওই কুচকিগুলো ছিল জামাত শিবিরের কুচকি। এর চেয়ে ভদ্র ভাষা আর তার জন্য ব্যবহার করার উপায় নেই, এজন্য যে মানুষটা তার জীবনটা রক্ষা করতে পেরেছে জামাত শিবিরের অবদানের কারণে, যে মানুষটি বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছে শিবিরের ভোটের কারণে, এবং যে মানুষটা বিগত দিনে বিভিন্ন সময়ে আক্রান্তের শিকার হয়েছে, আর তখন এই যে দুই উরুর মাঝখানে তাকে বিভিন্ন ছবিতে দেখবেন, ওই উরুগুলো জামাত শিবিরের উরু ঢাল হিসেবে ব্যবহার করে এই নূর সাহেবকে উদ্ধার করা হয়েছিল। এজন্যই শেরে বাংলার একটি কথিত কথা আছে, যার আপনি উপকার করবেন তাকে বাঁশ ক্রয় করার জন্য টাকা দিয়ে দিবেন, যাতে করে আপনার পিছন দিয়ে সে আপনাকে বাঁশ ঢুকিয়ে সহযোগিতা করতে পারে। আজকের এই বাংলাদেশের রাজনীতিতে নুরুল হক নূর সাহেবদের এবং তার সাথে আরো যারা
রং সাহেবরা রয়েছেন, তাদের এই রাজনৈতিক উত্থানটা ঘটিয়েছে শুধুমাত্র বিভিন্ন সময়ে জুলুম নির্যাতন যখন হয়েছে সেই সময়ে জামাত শিবির তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উদ্ধার করেছে। এই ভদ্রলোক বিভিন্ন ক্যারেক্টারে বড় হয়েছে। শিবিরের ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে, কিন্তু যখন শেখ হাসিনা ডাক দিলেন সাথে সাথে শেখ হাসিনাকে গিয়ে মায়ের প্রতিচ্ছবি তিনি দেখতে পেলেন। আমি ব্যক্তিগতভাবে নুরুল হক নূর সাহেবের বিভিন্ন জুলুম নির্যাতন অত্যাচার তার উপরে যা হয়েছে সব নিয়ে গণ অধিকার পরিষদের পক্ষে বহু বক্তব্য দিয়েছি। তখন আমার কনসেপ্ট একটাই ছিল যে আমাদের বাংলাদেশের যারা যুবক তরুণ রয়েছে তাদেরকে রাজনীতিতে উত্থান হওয়া উচিত এবং নীতি আদর্শ নিয়ে তাদেরকে বেড়ে উঠতে সাহায্য করা উচিত। আমি সেই সেন্স থেকে বিলিভ করতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা মানুষরা নিশ্চয়ই অন্ততপক্ষে সমাজের অন্য সব বস্তাপচা রাজনীতিবিদদের মতো আচরণ করবে না, তাদের কাছে জাতি প্রত্যাশিত ভালো কিছু পাবে। এবং তখন অনেক মানুষ, যেমন আমি তখন বিএনপির হয়ে কাজ করেছি, বিএনপি করেছি, তখনও আমার বিএনপির বহু সিনিয়র নেতাদের বাধার সম্মুখীন হয়েছিলাম এই ভিপি নুরুল হক নূরের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে। মাঝে মাঝে এই নূর সাহেবরা প্রায় বক্তব্য দিতেন বাংলাদেশে বিএনপি বলতে কিছু নেই, এই দল ক্ষমতায় আসার কিছু নেই, তারেক রহমানের নেতৃত্ব মানে না, 300 আসনে তারাই প্রার্থী দিবে আর সবাইকে ওনাদের আন্ডারে আসতে হবে। রাশেদ সাহেবের সাথে তো আমার টক শোতে ঝগড়াই লেগে গেল একদিন। তারা এখন চাটতে দলটার তো করুণ পরিণতি ঘটিয়েছে, আর একটা দলের মহাসচিব হয়ে সেই দল থেকে আর একটা দলে গিয়ে সিগারেটের এমপি পর্যন্ত হতে পারে নাই রাশেদ। এখন চাটাচাটির একটাই উপায়, সেটা হচ্ছে সারাদিন জামাত শিবির গালি দাও, মন্দ বলো, জুলাইয়ের বিপ্লবকে ধারণ না করে উল্টো যদি তাদেরকে গালিগালাজ করা যায়, এটাই এখন তাদের পেশা এবং নেশায় রূপান্তরিত হয়েছে। সেই নূর সাহেব আজকের আবার নতুন করে জাতির কাছে বললেন যে জামাত শিবির বাড়াবাড়ি করলে তাদেরকে আজীবন গুপ্ত হিসেবে রেখে দেওয়া হবে। আপনি জামাত ইসলামকে গুপ্ত হিসেবে রেখে দেওয়ার কে? জামাত ইসলামী কি আপনাদের মতো হারিয়ে যাওয়া কোনো দালাল, আপনাদের মতো পাঁচাটা কোনো ব্যক্তিত্ব যে কোনো একটা মন্ত্রিত্ব কিংবা কোনো একটা পদ পজিশনের জন্য জামাত শিবির কারো কাছে ছোট হতে গিয়েছে? জামাত শিবিরের বিরুদ্ধে একটা কঠিন হুমকি দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি, যিনি শিবিরের ভোটে নির্বাচিত ভিপি এবং শিবিরের সাবেক জনশক্তিদের নিয়ে রাজনৈতিক দোকান খুলে আজকে যিনি সফল ব্যবসায়ী এবং জামাত শিবিরের দেশের বাইরে যারা থাকেন, প্রবাসে থাকেন, তাদের বিকাশের টাকায় যিনি রাজনৈতিক দল চালিয়েছিলেন, সেই ভিপি নূর জামাত শিবিরকে বলছেন যে এমন অবস্থা করব আবার গুপ্ত হয়ে যেতে হবে, মানে কঠিন থ্রেট। আবার তার দলের অন্যান্য অনেকে বলছেন যে একদম করাচি পাঠিয়ে দেওয়া হবে, পাকিস্তানে পাঠাবেন। ভাইরাল হওয়ার চেষ্টা, যে এরকম একটা বাণী একদম ছড়িয়ে পড়ে কিনা চেষ্টা করছে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং দর্শক। কিন্তু ভিপি নূরদের এই হুমকি নিয়ে জামাত শিবিরের হাস্যরস। জামাত শিবিরে কেউ এই হুমকিকে সিরিয়াসলি নিচ্ছে না। হ্যাঁ, জামাত শিবিরকে প্যাকেট করে করাচি পাঠিয়ে দেওয়া হবে, আবার গুপ্ত বানিয়ে দেওয়া হবে। এটার আগে এই ব্যাখ্যাটা করি যে আবারও গুপ্ত করে দেওয়া হবে, গুপ্ত থাকতে হবে। এর অর্থ কি? এর মানে হচ্ছে হাসিনা শিবিরকে হত্যাযোগ্য করেছিল। শিবির মানে মেরে ফেলো, শিবির মারলে কিছু হয় না, যেখানে শিবির পাও মারো, কোনো সমস্যা নাই, জাস্ট সে শিবির হলেই হলো। অথবা অন্য কাউকেও যদি তুমি মারো, তাকে শিবির বলে চালিয়ে দাও, হোক সে বিশ্বজিৎ অথবা আবরার ফাহাদ। তো দর্শক, শিবির হত্যাযোগ্য ছিল, যার ফলে শিবির অনেক জায়গায় গুপ্ত রাজনীতি করতে বাধ্য হয়েছে। যেহেতু তার পরিচয় জানলেই তাকে মেরে ফেলবে, এ কারণে সে জীবন বাঁচাতে পরিচয় লুকাতো। দ্যাট ইজ কল্ড গুপ্ত রাজনীতি। এখন বিভিন্ন আবার বলছেন জামাত শিবিরকে ওইভাবে হত্যাযোগ্য করবো, কারণ হত্যাযোগ্য না হলে গুপ্ত হওয়ার কোনো কথা না। হত্যাযোগ্য থেকেই শিবির গুপ্ত হয়েছিল, এখন আবার হত্যাযোগ্য করার হুমকি দিয়েছে বিভিন্ন। কিন্তু হ্যাঁ, অন্য কেউ, তারেক রহমান বা অন্য কেউ যদি এভাবে হত্যাযোগ্য করার হুমকি দিত বা জোরালো কোনো হুমকি দিত, জামাত শিবির এটা নিয়ে অ্যাটলিস্ট সিরিয়াস বিশ্লেষণ করতো যে এটা কি হতে পারে। যেমন আমি বলতাম যে এই কথাটা বলেছেন, তার ইম্প্যাক্ট এটা হতে পারে। যেমন তারেক রহমান বগুড়ায় কিছুদিন আগে বলেছিলেন গুপ্ত, জামাত শিবির গুপ্ত, এটা প্রায় বলেন। যে বগুড়ায় যেই দিন গুপ্ত বলে গালি দিয়েছেন, তার পরের দিনেই চট্টগ্রাম কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিবিরের উপর হামলা করেছে ছাত্রদল এবং শিবিরের নেতার পায়ের গোড়ালি কেটে নিয়েছে রক সহ ছাত্রদল। এখন বিএনপি বা এরকম কেউ কোনো কথা বললে তার একটা ইম্প্যাক্ট আছে।
সেটা অশনি সংকেত কিনা আমরা এটা নিয়ে বিশ্লেষণ করি, জামাতের অভ্যন্তরেও এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়। কিন্তু ভিপি নূরের যে হুমকি জামাতকে হত্যাযোগ্য করার এবং জামাত শিবিরকে পাকিস্তান পাঠানোর, এটা জামাত শিবিরে কেউ সিরিয়াসলি দেখছে না, বরং তারা এটা নিয়ে হাসাহাসি করছে। এটা হচ্ছে ভিপি নূরের বক্তব্যের তাৎপর্য। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এক নেতা তিনি বলছেন, ভিপি নূরের এই বক্তব্য শেয়ার করে কালের কণ্ঠ তার এই বক্তব্য দিয়ে শিরোনাম করেছে, ফটোকার্ড বানিয়েছে, জামাত শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে। আই রিপিট দি অ্যানালাইসিস, আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, এর অর্থ হচ্ছে আজীবন হত্যাযোগ্য করা হবে। মানে আমরা বিএনপির সাথে আছি, আমরাও তোমাদের হত্যাযোগ্য করব, পরিচয় দিতে পারবে না, গুপ্ত থাকতে হবে। আর আওয়ামী লীগ আসলে তোমাদেরকে আবার হত্যাযোগ্য করবে, এরকম একটা কথা ভিপি নূরের এই বক্তব্য থেকে বোঝা যায়। তো এই ফটোকার্ড শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এক নেতা লিখেছেন, ডরে হাত পা কাঁপতেছে। মানে দিস ইজ স্যাটায়ার। ভিপি নূরের বক্তব্য নিয়ে হাস্যরস করছে। তার এই বক্তব্য মোটেও গুরুত্বের সাথে কেউ নিচ্ছে না, তার এই বক্তব্যে কেউ ভয় পাচ্ছে না, সবাই হাসাহাসি করছে। এখান থেকে ভিপি নূরের জন্য একটা শিক্ষা, যে জামাত শিবিরকে গণ অধিকার পরিষদের মতো একটা ম্রিয়মান রাজনৈতিক দল, অনেকটা অস্তিত্ব সংকটে পড়া রাজনৈতিক দল, ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল, এক ভিপি নূর বাদ দিলে গণ অধিকার পরিষদের কিছু নাই। এবং এই গণ অধিকার পরিষদ এরা এই ভিপি নূর ভিপি হয়েছে শিবিরের ভোটে সরাসরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ভোট কি, এটা তো এবার প্রমাণিত হয়েছে। আর ভিপি নূরের ভোট কি আকাশ থেকে পড়েছে? না, শিবিরের ভোট ছিল। এরপরে ভিপি নূর হিসাবে রাজনীতিতে তার যে উত্থান, অনলাইনের কল্যাণে, ভিপি নূর ফেসবুকে কথা বলতেন, মাঠেও নামতেন, বাট অনলাইনে কথাগুলো সবার হৃদয়ে ছুঁয়ে যেত। আর আমি তখন দেখিয়েছিলাম যে ভিপি নূরের লাইক, কমেন্ট, শেয়ার এগুলো সব জামাত শিবির, 99% জামাত শিবির। ভিপি নূর যখন বিকাশে টাকা চেয়েছেন, তাকে টাকা দিয়েছে কারা? ভিপি নূরকে যারা বিকাশ করেছে তার 95% জামাত শিবির। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কারণ তখন জামাত শিবিরের লোকজন দেখেছে যে তাদেরকে রাজনীতি করতে দেয়া হচ্ছে না, তারা অনেকটা হত্যাযোগ্য, তাদের কোনো অধিকার নাই। এবং তখন জামাত শিবির অনেকে মনে করতো যে তাদেরকে হাসিনা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, হাসিনা বিরোধী রাজনীতি জামাতের পক্ষে করা সম্ভব না, একদম জামাত অঘোষিত নিষিদ্ধ ছিল। যার ফলে জামাত শিবির কেউ কেউ মনে করতো যে ভিপি নূরের এই প্ল্যাটফর্মটাকে কেন্দ্র করে রাজনীতি করা যায় কিনা। দর্শক, আপনারা পুরো আলোচনাটি দেখতে পারলেন এবং কিভাবে এমপি আমির হামজার উপরে হামলা করেছে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের এই দলটির নেতাকর্মীরা। সেই অভিযোগ কিন্তু করছে এমপি আমির হামজা, এবং আজ কিন্তু সেটা নিয়ে সংবাদ সম্মেলনও করেছে এমপি আমির হামজা। শুধু তাই নাই, নুরুল হক নূর কিন্তু বিগত দিনগুলোতে যেমনটি আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, শেখ হাসিনার হয়ে, এরপরে শেখ হাসিনা বিরোধী আন্দোলনও কিন্তু করেছে নুরুল হক নূর। এখন কিন্তু তিনি বর্তমান সময়ে বিএনপির একজন প্রতিমন্ত্রী হয়েছে। এটা অনেকেই বলছে যে তিনি পা সেটে সেটে এত দূর গিয়েছে, এবং গণ অধিকার পরিষদের সাথে থাকা তার একজন বন্ধু রাশেদ খান, তিনিও কিন্তু এমপি হিসেবে মনোনয়ন পেয়েছিল বিএনপি থেকে, কিন্তু তিনিও কিন্তু যেতে পারেননি এমপি পর্যায়ে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন সচিব হয়েছেন তিনি। অনেকেই মন্তব্য করে তিনারা পা সেটে এত দূর এসেছেন। আপনাদের কি মন্তব্য? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন। এবং এই যে সংঘর্ষ, বিএনপির নেতাকর্মী সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যে আমির হামজার উপরে হামলা চালিয়েছে, এটা আসলে কতটুকু সত্য? আমির হামজা কি মিথ্যা বলছে নাকি সত্য বলছে? আপনাদের মন্তব্য লিখবেন এবং আপনাদের এলাকায় কেমন বিদ্যুৎ থাকছে সেটাও জানাবেন। বিএনপির অনেক এমপি মন্ত্রীরা কিন্তু বলছেন যে একটু সময় দিতে হবে বর্তমান যে সরকারকে, বিএনপি সরকারকে, কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা কিন্তু যে পর্যায়ে দেশটি রেখে গেছে সেটা ঠিক করতেই লাগবে 2 বছর, কারণ বেহাল দশা করে গেছে আওয়ামী লীগ সরকার, এমনটাই বিএনপির এমপি মন্ত্রীরা বলছে বা রাজনৈতিকবিদরা বলছে। সবাই ভালো থাকবেন। পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।